মেট্রিক পাস করছে, চাকরি পাবে না, চাকরি পাইলেও বেতন পাবে না, ওই গল্পের মতো এটা আর কি। নির্বাচন হবে এবং সঠিক সময় হবে। কনস্পিরেসি রাজনীতিরই একটা অংশ, ওইটা মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, ওই যে একটু আগে বললেন না, আমাদের প্রতিবেশী বন্ধুটা তার ভালো না। আমার মেয়ে যেটা বড়, সে পিএইচডি করে, পোস্টডক করে, ও নাসাতে আছে, ব্ল্যাক হোল সায়েন্টিস্ট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাই টিভির নতুন বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা নির্বাচন নিয়ে কথা বলবো ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর এম.এ. কাইয়ুমের সাথে। জানতে চাইব যে আসন্ন নির্বাচন উপলক্ষে এই এলাকার সার্বিক পরিস্থিতি কেমন আছে, নির্বাচনী পরিবেশ কেমন আছে, এবং সম্প্রতি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মামলার যে রায় হয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে যে একটা ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে, সে পরিস্থিতি বা দলীয়ভাবে তারা কীভাবে মোকাবেলা করছে বা ভবিষ্যতে করবে, সেসব বিষয়ে আমরা আলাপ করব। আচ্ছা, শেখ হাসিনার সরকারের সময় বিএনপির অনেক নেতাকর্মী, বিএনপি নিপরিত দল ছিল, অনেক নেতাকর্মী বিদেশে ছিল, কেউ কেউ দেশেও ছিল, অনেকে জেলে ছিল। তা আপনাকে বিদেশে থাকতে হইল কেন? কি এমন বাস্তবতাটা ছিল? অ্যাকচুয়ালি আপনারা দেখেন যে আমার 100-র উপরে মামলা, সেই মামলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ একটা মামলা আমাকে দেওয়া হলো। যে আমি জানতে পারলাম তখন 14 নির্বাচনের আগে তারা বিভিন্নভাবে আমাদের গুমের একটা তালিকা, যেটা গুমের যে কালচার আওয়ামী লীগের আমলে সৃষ্টি হলো, যে বিভিন্ন প্রশাসন থেকে আমাকে মূলত ম্যাডামই বললো যে তুমি জিয়ার নামটা আমরা তখন জানি না, যে তারা এরকম করতেছে, তুমি কোনোভাবে ভিসা থাকলে চলে যাওয়া বেটার হবে। তা আমি চলে যাওয়ার পর 6-7 মাস পরে আমার ভাইকে নিয়ে গুম করে রেখে আমাকে একটা তাবেলা মার্ডার, ইটালিয়ান একটা মামলায় দিল। তো বিদেশি মার্ডার কেসটা তবে জানি না, উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হলো। আমি উত্তর বিএনপির দায়িত্ব নেওয়ার পূর্বেই এটা, এবং সোহেল ভাইকেও জাপানি হুসি একটা মার্ডারের জন্য তার বাইকে সিমিলারভাবে ধরা হলো, ধরে তাদের 160 উপরে করা হয়েছে। যাই হোক, পরবর্তীতে তার আসামিগুলি যারা করছে আইএসের, তারা ধরা পড়ার পর এসপি সাহেব একটা প্রেস কনফারেন্স করে ওনার মামলাটা চার্জশিট হয় নাই। তো আমার তো মূলত এই বিদেশি মার্ডার কেস এই অসংখ্য মামলা নিয়ে আর গুমের তালিকায় থাকার কারণেই মূলত আমার বাইরে থেকে কার্যক্রমগুলি রাজনৈতিক পরিচালনা করতে হয়েছে। তো দীর্ঘদিন আপনি দেশের বাইরে থাকার কারণে এবং আপনার বিরোধী একটা শক্তি যারা নানা রকম দখল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তা আপনার ব্যবসা বাণিজ্য কি আপনি ফিরে পেয়েছেন, বা সেগুলো কি যথা জায়গায় আছে, নাকি সেখানে বেহাত টেহাত কিছু হয়েছে? না, কিছু তো ব্যাঘাত আপনার হবেই, যেহেতু আমি থাকতে পারি নাই। তবে আমি জানি যে এই পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যেইভাবে হয়েছে পট পরিবর্তনে, আমি সবগুলি আমার মতো করে আমি ফিরে নিয়েছি, এবং আমার মামলাগুলি আমার প্রায় শেষ পর্যায়ে। অসংখ্য মামলা, আমার চার্জশিট 103টা মামলা ছিল, 160-170টার মতো চার্জশিট হয়েছে। তো বললে সবগুলি আমার শেষ করতে পারছে, আমার ওই জায়গায় কোনো অসুবিধা হয়। সবগুলি মামলায় হয়রানিমূলক, মিথ্যা, গাইবি মামলা। হ্যাঁ, শেখ হাসিনা যা করছে এগুলির কোনো সত্যতা কোথাও নাই। এটা একটা ওয়ান অর্ডারে এইসব মামলাগুলি প্রত্যাহার হয়ে যাওয়া উচিত ছিল। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সম্প্রতি যে রায় হলো শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, যে রায়ের কারণে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে, সারা দেশেই চেষ্টা করছে। ঢাকায়, রাজধানীতে এটা বেশি, বিভিন্ন জায়গায় নানা রকম পটকা টটকা ফুটছে। তো এই পরিস্থিতিতে নির্বাচন যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে কি না, মানুষের মধ্যে একটা সংশয়, সন্দেহ আছে। আপনি কি মনে করেন? শুধু আমার এলাকা না, সারা বাংলাদেশেই ওরা হইল কি আওয়াজে পাকিস্তান, চাপাবাজিতে ওরা বরাবরই ছিল। আপনি নিজেও তো জানেন যে কোথায় কী ঘটে ফেলছে, তারা কোথাও কিছু করতে পারে না। আর শেখ হাসিনার এই যে জুলাই আন্দোলনে যে 1500 লোকের জীবন সে কেড়ে নিল, অসংখ্য মানুষ আজকে হাত পা নাই, হসপিটালে মৃত্যুর পথযাত্রী, এটা মানুষের দৃশ্যমান একেবারে। এই মামলার সাজা হয়েছে, আপনি দেখেন সারা দেশের মানুষের মধ্যে কিলোমিটার শান্তির প্রসার, কেউ যেন কোনো রিয়াকশান দেয় না। তারা বললো লকডাউন করবে, হরতাল করবে, সব বন্ধ করবে, কিছুই হয় নাই। তো হয় না, এই কারণে হয় নাই, আওয়ামী লীগের মধ্যেও যারা আছে তারাও মানসিকভাবে এই যে রায়টার ব্যাপারে তারাও জানে যে বাস্তব ঘটনাটা সত্য, মিথ্যা কোনো এটা এখানে হয় নাই ঘটনাটা। তো আমি আমার এলাকায় বা আমি আশেপাশে, আমি কালকে আমার অনেক প্রোগ্রাম ছিল,
অনেক জায়গায় আমি গিয়েছি। আমি মনে করি না এটা প্রপাগান্ডা ছাড়া অন্য কিছু, ওই সক্ষমতাও তাদের নাই। আমার কাছে কোনো মিনিমাম কোনো সন্দেহ নাই। এটা হলো ওই যে প্রপাগান্ডা জন্য, অপপ্রচার মিথ্যাচারের জন্য কিছু ইস্যু তো লাগবে, তার মধ্যে এটা একটা ইস্যু। ইলেকশন হবে না, তোর ছেলে মেট্রিক পাস করবে না, মেট্রিক পাস করছে চাকরি পাবে না, চাকরি পাইলেও বেতন পাবে না, ওই গল্পের মতো এটা আর কি। নির্বাচন হবে এবং সঠিক সময় হবে। সকল কার্যক্রম নির্বাচন কমিশন করছে, চিফ অ্যাডভাইজার সাহেব জাতিসংঘে গিয়ে বলছে, সকল আইন শৃঙ্খলার প্রস্তুতি সব কিছু সম্পন্ন হয়ে গেছে। নির্বাচন না হওয়ার কোনোই কারণ নেই, এটা আমি মনে করি না। আমি 1% এটা মনে করি না। বাট আর যে কথাটা বললেন, যারা এটা চায় না বাংলাদেশের স্থিতিশীল থাকুক, ভালো থাকুক, তারা এখনও করতেছে অপকর্ম। আগামীতে নির্বাচন হয়ে যাওয়ার পরেও তারা করবে। এবং আমরা যেহেতু রাজনীতি করি, এই কনস্পিরেসি রাজনীতিরই একটা অংশ, ওইটা মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, ওই যে একটু আগে বললেন না, আমাদের প্রতিবেশী বন্ধুটা তার ভালো না, তাদের একটা অপকর্ম বাংলাদেশে থাকবেই। তো ওইটা মোকাবেলা করে আমরা দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। দেশের মানুষ বিএনপির সাথে আছে, তারেক রহমানের সাথে আছে এবং আস্থার সহিত আছে। কারণ আস্থাটা তারেক রহমান বিএনপি রাতারাতি অর্জন করে নাই। 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন যদি বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান না রাখতো জাগিয়ে, তাইলে শেখ হাসিনা এই দেশটা ইন্ডিয়ার একটা করদ্রাজ্য পরিণত করে দিত। তো মানুষ এটা বুঝে। তো সুতরাং আগামী নির্বাচন ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে মানুষের অংশগ্রহণে ক্ষমতায় আসবে এবং এইসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা মানুষের জন্য কাজ করে যাব। আচ্ছা, আপনি জনাব তারেক রহমানের প্রসঙ্গ আনছিলেন, পর্যাপ্ত নিরাপত্তা নাই, সে কারণে আসতেছে না। আপনার কাছে কি তথ্য আসলে? শুনেন, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। তারেক রহমান বাংলাদেশে কালকে এসে পড়ুক, প্রশাসনিকভাবে সব কিছু দেখবে যে তার মুখে হয়ে যাচ্ছে। এটি একটা বড় সমস্যা। এই নিউট্রাল গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করতেছে, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। উনি আন্দোলনটা পরিচালনা করছে বাইরে থেকে, দলও পরিচালনা করতেছে, নমিনেশনটা উনি ঠিক করে দিচ্ছে। আপনি দেখেন বিএনপির মধ্যে একটা দলে 137টা আসন ডিক্লেয়ার হওয়ার পর তেমন কোথাও কি কোনো রিপারকেশন হয়েছে? হয় নাই। ওই ছোটোখাটো 2-4টা জায়গায় কিছু থাকতেই পারে, এত বড় একটা দল, যোগ্য অনেক লোক আছে। তো সুতরাং এইটা ওনার আশাটা, ওনার সিকিউরিটির কোনো বিষয় না। সিকিউরিটি, নিরাপত্তা, রাজনৈতিক কর্মী আছে, উনি নিজের সাহসের সহিত সব কিছু মোকাবেলা করেছেন। অন্যান্য আরও কিছু ইস্যু থাকতে পারে, আই থিঙ্ক, আমি মনে করি না যে ওনার আশাটা এটার জন্য দলের কর্মকাণ্ড বা কোনো কিছুতে কোনো বাধাগ্রস্ত হচ্ছে। বাট উনি, আমি সোফার যতটুকু জানি যে ডিসেম্বরের প্রথম দিকে নিয়ে এসে ইনশাআল্লাহ। জামাতের ছাত্র সংগঠন শিবির কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে, ডাকসু, জাকসু সহ রাকসু। তারা দাবি করছে যে দেশের মানুষ এখন তাদের সাথে, তারাই নির্বাচনে জয়লাভ করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন? দাবি করতে তো আর কোনো সমস্যা নেই। ধরেন আপনি বলেন যে অফিসের বিল্ডিংটা আমার, তো আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আগামী নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিবে এবং আমি একটা নির্বাচনী এলাকায় কাজ করতেছি, তাদের সক্ষমতা সম্পর্কে আমার খুবই ভালো জানা আছে। আমি নেগেটিভ অ্যাটিচিউডে কথা বলতে চাই না। প্রত্যাশা থাকতে পারে, কিন্তু মানুষ বিএনপির সাথে আছে। আন্দোলনে মানুষের একটা বিশ্বস্ত দলের নাম বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়া। তো আমি বিশ্বাস করি যে আগামী দিনে ফ্রি ফেয়ার ইলেকশন হবে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এবং এখানে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয়ী হব। আপনার এলাকায় আসলে নির্বাচনী পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ কেমন এখন বিরাজ করছে, কী অবস্থা? অ্যাকচুয়ালি ঢাকা 11 আসন, বাড্ডা, ভাটারা, রামপুরা এবং হাতিঝিলি অংশ বিশেষ নিয়ে। তো আপনারা তো মিডিয়াতে সাথে কাজ করেন, এখানে আমাদের কোনো ওরকমভাবে রাজনৈতিক কোনো সমস্যা নাই, যেটা আপনি বলতে চাইলেন যে অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে দল থেকে প্রাথমিকভাবে আমাকে সিলেকশন দিয়েছে। ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে নমিনেশন পেলে আমরা এই এলাকায় রাজনীতিটা করব। আর আমি তো দীর্ঘদিন এই এলাকায় কমিশনার ছিলাম, আপনি জানেন 94 থেকে 13 সাল পর্যন্ত কন্টিনিউ কমিশনার ছিলাম। এলাকার মানুষের জন্য দীর্ঘ সময় আমরা কাজ করেছি। আর বিএনপি 91-এ বেগম খালেদা জিয়া আমাদের এই এলাকা থেকে নির্বাচন করার পর এই এলাকার মানুষ সত্যিকার অর্থেই তার আগে একটা অন্ধকার জগতের মধ্যে ছিল। প্রস্তাবিত একটা অ্যাকোয়ারের নামে
এখানে কোনো প্ল্যান দেওয়া হতো না, গ্যাস পানি বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। যেটা 91-এর পর 1385 একর জমি রাজুক থেকে একরমুক্ত করার পর এই এলাকায় মানুষ প্ল্যান নিয়ে বাড়ি করতেছে, যে আজকে অনেক বিশাল বড় বড় আটটালিকা আপনারা দেখছেন। এবং গ্যাস পানি বিদ্যুতের তখনই তার উনি ব্যবস্থা করেন। এবং 2001-এ আমরা ক্ষমতা আসার পর বাড্ডা, গুলশান, লিংটনটা আমরা বাস্তবায়ন করি ওই সময়। আপনি এলাকার মানুষের জন্য কি করছেন? আমাদের এলাকার রাস্তাঘাটগুলো অ্যাকচুয়ালি ন্যারো ছিল, ছোটো ছিল। আমি কমিশনার থাকার সময় আমি এগুলি সবগুলি বড় করি, 16-20 ফিট এরকম রাস্তা সম্প্রসারণ করে ড্রেনেজ সব পাকা করেছে। তো এলাকার মানুষ আমার বিশ্বাস যে উন্নয়ন সম্পর্কে মানুষ আমার প্রতি আস্থাশীল। আর আমি উন্নয়নের পাশাপাশি আমি মাদক, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত একটা ঢাকা 11 আসন সৃষ্টি করতে চাই, এবং সকলে ঐক্যবদ্ধভাবে, যেমনিভাবে আমরা গণ অভ্যুত্থানটা সৃষ্টি করেছি মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, তেমনিভাবে আগামী দিনে সমাজ থেকে এই খারাপ জিনিসকে দূষণ করার জন্য আমি ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা নেব। আপনার তো একটা পরিবার আছে, জি, আপনার ছেলে মেয়ে আছে, তারা কোথায় কি করছে? হ্যাঁ, আমার 3 মেয়ে 1 ছেলে। আপনারা জানেন আমার মেয়ে যেটা বড়, সে পিএইচডি করে, পোস্টডক করে, ও নাসাতে আছে, ব্ল্যাক হোল সায়েন্টিস্ট, আমেরিকাতে থাকে। ওর হাজব্যান্ডও আছে, ও ওয়ার্ল্ড ব্যাংকের জব করে, ইকোনমিক্স ডক্টরেট। তারপর আমার ছেলে, ও ইকোনমিক্স মাস্টার্স করছে আপনার ইউকে থেকে, ও ব্যাংকভারে থাকে, ওর বিয়ে হয়েছে। তারপরে মেয়ে, ও ডাক্তারি পড়তেছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে, কানাডায়। আর ছোটোটা আমার, জানেন যে মালয়েশিয়া আমার ধরা পড়ার পর আমার ভিসা পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ও কানাডা যেতে পারে নাই। ও এখন ল পড়তেছে মালয়েশিয়াতে। আমার 3 মেয়ে 1 ছেলে। তো জনাব ডক্টর এম এ কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় আপনি মাই টিভিকে দিলেন। ধন্যবাদ আপনাকেও, মাই টিভিকেও। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে বিশিষ্ট কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাই টিভির সঙ্গেই থাকবেন আশা করছি।